নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 523তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা ধৃতরাষ্ট্রের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করছি, তার অদ্ভুত এক মানসিকতাকে আমাদের সামনে পরকে খুলে দেখাচ্ছেন মহাকবি। আসলে মানুষের মধ্যে যখন মানুষ সেই বিপন্নতার মধ্যে নিজের দোষকে আবিষ্কার করে, যে তার দোষের কারণেই তার আজকের এই বিপন্নতা, তখন কিছু মানুষ এবং অধিকাংশ মানুষই সেই বিপন্নতা যে তার স্বকীয় দোষ থেকে যা উদ্ভূত, সেই স্বকীয় দোষের মধ্যে এক অন্যতর দোষ খুঁজে চলে, যে ওই নিজের যে ত্রুটি, সেই ত্রুটির মধ্যে থেকে সে রন্ধ আবিষ্কার করে, যে রন্ধ দিয়ে সে অন্তত এইভাবে যুক্তি দাঁড় করায় যে এই কারণের জন্যই তাকে এই অন্যায়টি করতে হয়েছে। অন্যায়টিকে সে অন্যায় বলতে বাধ্য হচ্ছে, কিন্তু অন্যায়টি সে বলতে চায় যে অন্যায়টি আমি এমনি এমনি করিনি, আমি করতে বাধ্য হয়েছি এই কারণে। এরকমই একটা যুক্তি দাঁড় করাচ্ছেন ধৃতরাষ্ট্র। কি তার যুক্তি? না, তিনি ভীমকে ভয় পাচ্ছেন। কেন ভীমকে ভয় পাচ্ছে সেটা আমরা গত পর্বে বিশ্লেষণ করেছি। এখন দেখছেন যে এই যে ভীমের এই আচরণ, তার কারণ কিন্তু তিনি এবং তার ছেলেরা। সেবার এইখানে সেই নিজেকে দায়ী না করে, নিজের ছেলেদের দোষ দর্শন না করে, তাদেরকে শাসন না করে, তাদেরকে দায়ী না করে, তিনি রন্ধ অন্বেষণ করছেন ভীমের, এবং বলছেন ভীমের পরাক্রমের জন্য, তার নিষ্ঠুরতার জন্য, ভীমের এরকম ব্যবহারের জন্যই নাকি জ্ঞাতি শত্রুতার বীজ উপ্ত হয়েছিল। বুঝুন একবার এই ধরনের মানুষের মানসিকতাটা কেমন। এটা একটা জটিল মনস্তত্ত্ব বিষয়, এবং এই জটিল হলেও এই ধরনের মানুষদেরকে কিন্তু আমরা আমাদের চারপাশে দেখি। সেখান থেকে যে মুহূর্তে ধৃতরাষ্ট্রের অন্তরে ভীমের ভয় উপ্ত হলো, তখন অন্যান্য সমস্ত প্রসঙ্গকে লুপ্ত করে তিনি সঞ্জয়ের কাছে ভীম সংক্রান্ত বিষয়গুলোকে একে একে তুলে ধরছে। এটা ঠিক সঞ্জয় ঘুরে এসেছেন, যুদ্ধ অবশ্যম্ভাবী, ধৃতরাষ্ট্রের অন্তরে ভীমের পদার্পণ, ভীমভীতি, ভীম পরাক্রম, তার কৃতকর্মগুলো এক এক করে তার মনে পড়ছে। ধৃতরাষ্ট্র নিজের দুর্বলতা লুকোচ্ছেন না, সঞ্জয়কে বলছেন, ভীম সেই যে পাশা খেলার সময় আমার ছেলেদেরকে যে মেরে ফেলেনি, এটাই যথেষ্ট। আমি তো শুনি যে রাক্ষস দানবদের সঙ্গে যুদ্ধ করে যে জিতে যায়, ভয়ঙ্কর দৈত্যরা যার কাছে প্রাণ নিয়ে বাঁচতে পারে না, সেখানে সাধারণ মানুষের ছানাপোনারা কি করে বাঁচবে? ধৃতরাষ্ট্র বলছে, মানুষ যাকে বন্ধু মনে করে, তার আচরণকে মানুষ যত না গভীরভাবে বিশ্লেষণ করে,
তার চাইতে অনেক বেশি সাবধানী, গুরুত্বপূর্ণ দৃষ্টি নিয়ে শতগুণ নিপুণতার সঙ্গে মানুষ তার শত্রুকে নিরীক্ষণ করে, বিশ্লেষণ করে, শত্রুর আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি। ধৃতরাষ্ট্র তাই করছে। বলছেন, ছোটবেলা ভীম আমার বশে ছিল না, তাকে আমি বশে রাখতে পারিনি। আমার দুষ্ট পুত্রেরা তাকে যে কষ্ট দিয়েছে, সে আমার বশে কি করে থাকবে। ধৃতরাষ্ট্র স্বীকার করছে যে ভীম তার জ্ঞাতি ভাইদেরকে সব থেকে প্রকৃষ্টভাবে চিনতে পেরেছিল এবং তাদের সমস্ত শত্রুতাপূর্ণ আচরণ, আক্রমণ সহ্য করতে হয়েছিল ভীমকে অন্যান্য পাণ্ডবদের তুলনায়। এবং পরবর্তী সময়ে ভীম যখন একটু শক্তিমান হয়ে উঠেছে, একটু কৈশোর ছাপিয়ে কৈশোরের তিনি যখন শৈশব ছাপিয়ে তিনি যখন কৈশোরের দিকে পা বাড়িয়েছেন, রুখে দাঁড়িয়েছেন ভীম। সমস্ত অন্যায়ের প্রতিবাদ একাই তিনি করতেন। এখানে মহাকবির বর্ণনায় ভীমের আকৃতির কথা আমরা যেমন জানতে পারি, তেমনি ভীমের স্বভাব অর্থাৎ তার প্রকৃতির কথাও আমরা কিন্তু জানতে পারি। আর এতটাই নিপুণভাবে বর্ণনা দিচ্ছেন যে তার চেহারা আছে, তার আকার আকৃতির কথা আছে, তার আচরণের কথা আছে, তার মানসিকতার কথাও আছে। ভীম উজ্জ্বল বর্ণ, দীর্ঘ, এবং এই দীর্ঘ কেমন না, তাল গাছের মতন লম্বা। অর্থাৎ সমস্ত রাজপুত্রদের মধ্যে ভীম হচ্ছে দীর্ঘতম এবং উজ্জ্বলতম। সেটাই সবার আগে চোখে পড়ে। ভীমের আকার, আকৃতি, যেটা ভীমের নাম উচ্চারণে মানুষের মনে যে চেহারাটা আসবে, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য, তারপরে তার শারীরিক গঠন। দুর্যোধন, দুঃশাসন থেকে আরম্ভ করে যতই আসুক না কেন, অন্য যেই হোক না কেন, প্রতিপক্ষে যেই থাকুক না কেন, রাক্ষস, দৈত্য, অসুর, দানব, মানব, দেবতা, ভীমের প্রতিপক্ষ কেউ না। ভীম সর্বজয়ী। এবং ভীম কথা খুব কম বলে। তার চোখের বর্ণনা আছে। চোখ বলছে মধুর মতন, অর্থাৎ কালছে লাল। ভীমের চোখগুলো সবসময় রক্তাভ। কেমন? লাল টকটকে না, বলছেন মধুর মতন, অর্থাৎ কালছে লাল। আর ভীমের গতি একটা দ্রুততম বেগী, সবচাইতে দ্রুত বেগী অশ্বকেও যদি ভীমের সাথে দাঁড় করানো হয়, ভীম তার থেকেও দ্রুত ধাবমান, তার থেকেও দ্রুত দৌড়তে পারে। অর্থাৎ একটি দ্রুতগামী অশ্ব দৌড়ে ভীমকে হারাতে পারে না। আর গায়ের শক্তি হুস্কুঞ্জরস্ত, অর্থাৎ হাতির সময় মত্ত কুঞ্জর, মত্ত হস্তির মতন। শুধু হস্তি নয়, মত্ত কুঞ্জর, মত্ত হস্তির সময়। শুধু এইটুকুই নয়, নিপুণভাবে বর্ণনা দিচ্ছেন মহাকবি।
বলছেন ভীমের ভুরু দুটো মোটা এবং জোড়া, পুরুষ্ট এবং জোড়া ভুরু, কিন্তু চোখের দৃষ্টি তিনি কিন্তু কারো দিকেই সোজাসুজি তাকায় না, অর্থাৎ কাউকে ভীম বিশ্বাস করে না। সবার প্রতি একটা সংশয়ী দৃষ্টি তার, সবাইকে সন্দেহ করে, কারণ ভীম তো কারো কাছ থেকে ভালো ব্যবহার পায়নি। আর ভয়ানক নিষ্ঠুর এবং অত্যন্ত ক্রোধী স্বভাবের এই ভীম, কারো ক্ষমতা নাই ভীমকে বেঁধে রাখে। এরপরে আমরা লক্ষ্য করছি ধৃতরাষ্ট্রের অনুতাপ বাক্য, তার অনুতাপ মাঝে মাঝে মুখ ফুসকে বেরিয়ে আসে। সঞ্জয়কে তিনি বলছেন, আমি অনেকবার নানা প্রতিকূল কাজ করে এই ভীমকে নির্যাতিত করেছি, আমার পুত্ররাও তো কম চায় না। আমি হাজার বললেও আমার মূর্খ ছেলেরা, যারা নিজেদেরকে খুব বুদ্ধিমান বলে মনে করে, তারা কেউ আমার কথা শোনে না। গাছের মগ ডালে মধু ভরা মৌচাকের প্রতি খুব লোভ আছে এদের, কিন্তু সেটা মগ ডাল থেকে যদি মাটিতে পড়ে গেলে যে তার কি ফল হতে পারে সেই দিকে এরা খেয়াল করে না। অর্থাৎ মনুষ্যচক্ষে ভীমকেই তিনি দেখছেন ধৃতরাষ্ট্র। দেখতে পাচ্ছেন ভীম যেন রণক্ষেত্রে এসে দাঁড়িয়েছে, হাতে তার সেই লোহার তৈরি গদা, যেমন ভারী তেমনি সুন্দর। সে গদায় 8খানা কোণ উঁচু হয়ে আছে, মাঝে মাঝে সোনা দিয়ে মোড়া সেই গদা সূর্যের তেজে তার ঝলমল ঝলমল করছে। সেই গদা যেন ব্রহ্মদণ্ড, যমদণ্ডের মতন নেমে আসছে শত্রুদের মাথায়। ধৃতরাষ্ট্র দেখতে পাচ্ছেন কিভাবে পুত্রদের কাছে ধেয়ে আসছে সমস্ত সৈন্য সামন্তদের বেষ্টনী ভেঙে, ভীষণ পরাক্রমী দ্রুতবেগী ভয়ঙ্কর সেই ভীম। যখন তার ছেলেদের সামনে সেই ভীম এসে দাঁড়াবে, ক্রোধে ভীমের চোখ দিয়ে যেন আগুনের সাথে জল বেরিয়ে আসবে। নিজের ওষ্ঠকে লেহন করতে করতে এক ভয়ঙ্কর করাল নৃত্যের ভঙ্গিমায় যখন সে সৈন্য মধ্যে প্রবেশ করে তার পুত্রদের সামনে এসে দাঁড়াবে, একটি ছেলেও কি রক্ষা পাবে ভীমের হাত থেকে? আগুনের গ্রাস থেকে ভীমকে আগুনের সাথে তুলনা করে ধৃতরাষ্ট্র বলছেন, এই ভয়ঙ্কর অগ্নি প্রলয়ের হাত থেকে কি রক্ষা পাবে ওরা? অনেকক্ষণ ভীম নিয়ে নানান কথা বলছেন ধৃতরাষ্ট্র। আমরা ভাবছি, যদি ভীমের ভয়ে ধৃতরাষ্ট্রের সুমতি হয়, অন্তত নিজের ভুলটা বুঝতে পেরে অন্তত ভীমের ভয়েও তিনি তার ছেলেদেরকে যুদ্ধ থেকে বিরত করেন, অন্তত তিনি একটা সম্মানজনক সন্ধি মধ্যে তিনি আসেন। কারণ এই পর্বটা, আমরা তো বলেছি, এই পর্বটা হচ্ছে যান পর্ব, সন্ধি। যান মানে সন্ধি, যান পর্ব। যান শব্দকর্তার অর্থ হচ্ছে অভিযান, অর্থাৎ যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে সন্ধি, অর্থাৎ সন্ধির সমস্ত উপযুক্ত আধারগুলো এখানে রয়েছে, সমস্ত ক্ষেত্র প্রস্তুত। এইখানে যে কোনো বুদ্ধিমান কূটনৈতিক প্রাজ্ঞ রাজা সে সন্ধি করবে। সন্ধির উপযুক্ত ক্ষেত্র এটা, সেই জন্য এই পর্বটার নামই হচ্ছে সন্ধিযান পর্ব। আর আমরা প্রত্যেকভাবে ভাবছি এই বুঝি ধৃতরাষ্ট্রের মতি স্থির হচ্ছে, তার সুমতি হচ্ছে, তিনি বিবেকের কথা শুনবেন, একটু সুবুদ্ধি হচ্ছে তার, ভক্তিতে না হোক ভয়ে।
কর্তব্যবোধে না হোক অন্তত বিপন্নতায় একটু তার হুঁশ ফিরবে, তিনি সন্ধি করতে এগোবেন। যখনই সেরকম একটা সম্ভাবনা প্রায় তৈরি হয়ে যাচ্ছে, আমরা লক্ষ্য করছি ঠিক সেই মুহূর্তে ধৃতরাষ্ট্র কিন্তু সেই ধৃতরাষ্ট্রের মধ্যেই অবস্থান করে। অর্থাৎ ধৃতরাষ্ট্র আছেন ধৃতরাষ্ট্রতে, তিনি বদলান না, তিনি পাল্টান না। এটাই হচ্ছে ধন্য আশা, ধন্য মোহ। আমরা বলি এটা হচ্ছে একটা মোহের ভয়ঙ্কর, মোহের এক ভয়ঙ্কর বিচিত্র অদ্ভুত শক্তি, মরীচিকা, যা মানুষকে মোহবিষ্ট। মানুষ জানে, প্রত্যেকটা মানুষ জানে যে সে একদিন মারা যাবে, কিছুই তার থাকবে না, সে খালি হাতে এসেছে, খালি হাতেই ফিরে যাবে। তবু মানুষ কি মোহের বশে বিচিত্র সংসার ফেলে বসে। ধন্য আশা কুহুকিনী তোমার মায়ায়, ধন্য মুগ্ধ মানবের মন, মুগ্ধ ত্রিভুবন। এখানে ধৃতরাষ্ট্রকে দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। অদ্ভুত অদ্ভুত চরিত্র। এতক্ষণ যিনি ভয়ে রাত্রি জেগেছেন, সকালবেলায় তিনি অন্য ধৃতরাষ্ট্র। আবার যিনি ভীমের ভয়ে এতটা কাতর হয়ে পড়েছেন, তিনি আবার এক মুহূর্ত, খানিক পরে তিনি অন্য কথা বলতে আরম্ভ করছেন। এতক্ষণ যিনি বলছেন ভীমের ভয়ে আমি রাতে দু চোখ এক করতে পারি না, রাত জেগে কাটাই, কেঁপে কেঁপে উঠি, ভীম বুঝি এই এসে এলো, ওই আসে, ওই মহা অহংকারে। তিনি বলছেন আমি মনশ্চক্ষে পাণ্ডবদের জয় দেখতে পাওয়া সত্ত্বেও আমি আমার ছেলেদেরকে যে বারণ করছি না, তিনি নিজেই বলছেন আমি যে আমার ছেলেদেরকে বারণ করছি না, তখন নিশ্চয়ই বলতে হবে ভাগ্যই সব, ভাগ্যই বলবান। বলিয় সর্বেদ উদ্দিষ্ট পুরুষস্য বিশেষতঃ বশ্যন্নপি জয়ং তেষং ন নিয়চ্ছামি ইয়ৎসুতাম। আমি এটা জানি পাণ্ডব কৌরবরা দুজনই তারা বিশ্বের নাতি এবং উভয়ই দ্রোণাচার্য এবং কৃপাচার্যের শিষ্য। বলে এবার অদ্ভুত একটা কথা বলছেন, একটা অদ্ভুত কথা বলছেন ধৃতরাষ্ট্র। দেখুন কি চরিত্র, কি মানসিক ভাবে মানুষকে বিশ্লেষণ করেছেন মহাকবি, কিরকম তার সৃষ্টি। তিনি বলছেন আমি জানি পাণ্ডব কৌরবরা দুজনই ভীষ্মের পৌত্র এবং তারা উভয়ই দ্রোণকৃপের শিষ্য, কিন্তু এতদিন ধরে এই দ্রোণ, কৃপ, ভীষ্ম তারা আমাদের আশ্রয়ে আছে। আমরা যথাসাধ্য এদের অভীষ্ট বস্তু দান করেছি। আমি আশা করি এরা তিনজনই যথেষ্ট সজ্জন, ভদ্র মানুষ, আর তাই এরা আমাদের অভীষ্ট অর্থাৎ আমাদেরকে তার প্রতিদান নিশ্চয়ই দেবেন।
যদস্মাদাশ্রয়ং কিঞ্চিদত্তমিষ্টঞ্চ সঞ্জয় তস্যাপচিতিতাবর্জ তৎকর্তারং স্থবিরাস্ত্রয়। স্থবিরাস্ত্র, স্থবির মানে বৃদ্ধ, এই তিন বৃদ্ধ, স্থবিরাস্ত্রয়, এই তিন বৃদ্ধকে তো এতদিন ধরে আমরা যথেষ্ট দিয়েছি, আমাদের আশ্রয় তো তারা আছেন। অতএব আমি আশা করছি, যেহেতু এরা সজ্জন, নিশ্চয়ই তারা তার প্রতিদান দেবেন। ভাবুন একবার কি বলছেন ধৃতরাষ্ট্র। ভীষ্ম, দ্রোণকৃপের কথা বাদ দিলাম, ভীষ্ম, মহামতি ভীষ্ম, তিনি ধৃতরাষ্ট্র, দুর্যোধন এদের আশ্রয়ে আছেন। এরা তাকে যথেষ্ট অভিষ্ট বস্তু দান করেছে, তারা আশ্রয় দিয়েছেন দ্রোণকে, কৃপকে। হস্তিনাপুরের সম্পত্তির অধিকার আছে ধৃতরাষ্ট্রের। কে ধৃতরাষ্ট্র, কে দুর্যোধন, দুঃশাসন তো ছবিতেই আসে না। সেই ধৃতরাষ্ট্র যাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এই সংসারের অর্থাৎ এই রাষ্ট্রের সমস্ত সুখ সমৃদ্ধির জন্য যিনি আত্মোৎসর্গ করেছেন, সমস্ত উজাড় করে দিয়েছেন, জীবন, তার ইচ্ছে, সবকিছু, একমাত্র যিনি এই সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী, তাকে বলছে ধৃতরাষ্ট্রের মতন, যিনি একজন ন্যাসী মাত্র, অর্ধেক, পুরোটাও নয়, কেবলমাত্র পাণ্ডুর অবর্তমানে বিদুরের সাথে একই সঙ্গে, যিনি ভীষ্মের তত্ত্বাবধানে এই সাম্রাজ্যে তত্ত্বাবধান করবেন। A trust of the trust headed by Vishya, a partial trustee along with Vidura, তিনি আশ্রয় দিয়েছেন। কি ভাষা, কি যুক্তি! এবং তিনি প্রতিদান চাইছেন, বলছেন এরা সজ্জন, নিশ্চয় আমরা এতদিন খাইয়ে পড়িয়ে আমাদের অন্ন খেয়ে, অন্ন দাস, তিনি ভীষ্ম, দ্রোণ, কৃপকে বলছেন অন্ন দাস, অর্থ দিয়ে পুষ্ট করেছেন, তার প্রতিদান চাইছেন তিনি। বলছে, এবং এইখান থেকে তার মনস্তত্ত্ব পাল্টে যাচ্ছে। তিনি আশা করছে, তিনি বলছেন আমি আশা করি এরা তিনজনই সজ্জন মানুষ, এরা আমাদের দানের প্রতিদান দেবেন। এখন কুড়বাড়ির এই তিন বৃদ্ধ দুর্যোধন ধৃতরাষ্ট্রের অন্নদাস। অতএব ধৃতরাষ্ট্র, দুর্যোধন যা চাইবেন তাই এরা নাকি করতে বাধ্য। এইরকমই একটা যুক্তি দাঁড় করিয়ে ফেলেছেন ধৃতরাষ্ট্র। তিনি এটাই বলতে চাইছেন, এটাই প্রতিষ্ঠিত করতে চাইছেন। বলে আর ভীষ্ম, কর্ণ, দ্রোণ
এরা তো বাধ্য করতে, কারণ এরা আমাদের অন্নদার, সুতরাং প্রতিদান দিতে এরা বাধ্য। সেই বাধ্য কথাটা না বলে বলছেন এরা সজ্জন বলে নিশ্চয়ই এরা আমাদের প্রতিদান দেবেন। এই ধৃতরাষ্ট্রের মানসিকতা নিয়ে আমরা জিজ্ঞেস করেছিলাম একবার মোহাম্মদ অনন্তলালকে, যে এই মানসিকতাটা কিভাবে তৈরি হয়, একজন মানুষের মধ্যে এই মানসিকতা কিভাবে আসে, কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয় এই মানসিকতা, এরকম মানসিকতাটা পেছনে যৌক্তিকতাটা কি, এই মানুষগুলো কোন যুক্তিতে এই ধরনের মনস্তাত্ত্বিক ব্যবহার করে থাকে, তাদের মানসিকতার কারণটা শেখাতে ঠাকুরমশাই 4টি কারণ বলেছিলেন। একটি হচ্ছে কেচিদ জ্ঞানতা নষ্ট, একটি হচ্ছে কেচি নষ্ট প্রমাদত, তৃতীয়টি কেচিত জ্ঞানবলোপেন, চতুর্থতে কেচিন্নষ্ট নাশিতা। এই 4টি কারণে মানুষের জীবনে এই ধরনের বিপন্নতা সৃষ্টি হয়, এবং এই 4টি পিতা পুত্রের মধ্যে বর্তমান। আগামী পর্বে আসব, আগামী পর্বে আমরা এই 4টি কারণ নিয়ে বিশ্লেষণ করব। কেচিদ জ্ঞানতা নষ্টা, কেচিন্নষ্টা প্রমাদতঃ, কেচিদ জ্ঞানবলোপেন, কেচিন্নষ্টিস্ত নাশিতা। তারপরে আমরা আরো পরিষ্কার করে বুঝতে পারব পিতা পুত্রের এই মানসিকতাকে। নমস্কার, ভালো থাকবেন।